ইরান মার্কিন সংঘাতের খবর তাই না? শুনতে শুনতে আমরা সবাই প্রায় ক্লান্ত। প্রতিদিনের খবর মানেই তো তেলের দাম বাড়ছে, ডলারের দাম বাড়ছে, মিসাইল ছোড়াছুড়ি হচ্ছে, এই সবই তো দেখছি। কিন্তু এর আড়ালে যে আরেকটা ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছে সেটা নিয়ে কিন্তু মূলধারার মিডিয়া প্রায় চুপ। আর এই যুদ্ধটা এখন সরাসরি আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছে। শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু আমি একটুও বাড়িয়ে বলছি না। চলুন কিছু সংখ্যা দেখি। পারস্য উপসাগর থেকে পৃথিবীর ৪৬% ইউরিয়া সার রপ্তানি হয়। ভাবুন একবার, প্রায় অর্ধেক। এই সার ছাড়া তো ধান গম কিছুই ঠিকমতো হয় না। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর অর্ধেক মানুষের খাবারই তো এই সারের ওপর নির্ভর করে, আর সেই সার সরবরাহ এখন প্রায় আটকে গেছে। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে ছোট্ট একটা প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া একটা সংকট সারা বিশ্বে বিপর্যয় ডেকে আনছে, আর এর আঁচ যে খুব তাড়াতাড়ি আমাদের বাজারে থলিতেও লাগতে চলেছে সেটাও বুঝব। তো আমাদের প্রথম ভাগ হরমুজ প্রণালীর বিপদ। এটাকে বলা যায় পৃথিবীর সাপ্লাইয়ের এক সরু ধমনী। চলুন সংকটের একদম কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। জায়গাটার নাম হরমুজ প্রণালী। ওমান আর ইরানের মাঝখানে এই যে সরু জলপথটা দেখছেন, এটা সবচেয়ে সংকীর্ণ জায়গায় মাত্র ৩৩ কিলোমিটার চড়া। মানে পৃথিবীর মানচিত্রে এটা এতটাই ছোট যে প্রায় চোখেই পড়ে না। কিন্তু এই ছোট্ট একটা জলপথ দিয়েই যায় পৃথিবীর মোট তেল ও গ্যাসের ২০%, ৪৬% ইউরিয়া সার, এশিয়ার ৬৪% অ্যামোনিয়া এবং ৫৩% সালফার। আর এখন এই প্রণালী প্রায় অবরুদ্ধ। দেখুন, তেলের দাম বাড়ার খবর তো সবাই দিচ্ছে, কিন্তু আসল বিপদের ঘণ্টা কিন্তু বাজাচ্ছে এই সার, অ্যামোনিয়া আর সালফারের পরিসংখ্যানগুলো। দেখুন, এই দুটোর সংকটের মধ্যে একটা কিন্তু আকাশ পাতাল তফাত আছে। তেলের দাম বাড়লে কি হয়? আমাদের যাতায়াতের খরচ বাড়ে, এটা একটা আর্থিক সমস্যা, ঠিক। কিন্তু সার সরবরাহ বন্ধ হয়ে গেলে তো খাদ্য উৎপাদনই কমে যায়, যা সরাসরি আমাদের অস্তিত্বের সংকট তৈরি করে। মানে একটা জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে আর অন্যটা ফেলে সরাসরি জীবনের ওপর। আমাদের দ্বিতীয় ভাগ, কারখানাগুলো কিন্তু এখন বন্ধ হচ্ছে। আর এটা ভবিষ্যতের কোনো হুমকি নয়, এটা ঘটছে আজকেই। সংকটটা যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার প্রমাণ দেখুন। এই মুহূর্তে কাতারে বন্ধ হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় ইউরিয়া কারখানা QAFCO। এটা একাই পৃথিবীর ১৪% ইউরিয়া সরবরাহ করে, একটা কারখানা। আর তাতেই বৈশ্বিক সরবরাহের ১৪% ভাবা যায়। আর সেটা এখন বন্ধ। কাতারের গ্যাস সংকট ভারতের ৩টা ইউরিয়া কারখানার উৎপাদন কমিয়ে দিয়েছে। বাংলাদেশে ৫টা সার কারখানার ৪টেই এখন বন্ধ। এমনকি আমেরিকাও এই মৌসুমে তার প্রয়োজনীয় সারের ২৫% ঘাটতির মুখে পড়েছে। আর দামের কথা তো বলতেই হবে। মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়ার দাম প্রতি টনে $৫০০ থেকে লাফিয়ে $৭০০ ছাড়িয়ে গেছে। মানে গত বছরের তুলনায় প্রায় ৬০% বেশি। আর বিশ্লেষকরা বলছেন এই দাম খুব তাড়াতাড়ি দ্বিগুণ পর্যন্ত হয়ে যেতে পারে। ভাবুন তো, দ্বিগুণ। তৃতীয় ভাগ, আর এই সংকটটা এমন একটা সময় এসেছে যেটা সবচেয়ে খারাপ সময়। এটাকে বলা যায় কৃষির জন্য একেবারে পরীক্ষার রাতের মতো। ব্যাপারটা বুঝতে কিন্তু খুব বেশি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। উত্তর গোলার্ধে এখন ফসল বোনার মরশুম চলছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত। ঠিক যেমন পরীক্ষার আগের রাতে বই না পেলে পরের দিন বই পেয়ে কোনো লাভ হয় না, কৃষিতেও ব্যাপারটা ঠিক সেরকমই। ফসল বোনার সময় যদি সার না দেওয়া যায় তাহলে তো পুরো মরশুমটাই নষ্ট। পরের সার এলেও সেই ফসল তো আর ফিরিয়ে আনা সম্ভব না। একজন অর্থনীতিবিদ ওয়েসলি ডেভিস উনি খুব সুন্দর করে বলেছেন, এটা শুধু দামের ধাক্কা নয়, একটা সময় ব্যবধানের পর এটা উৎপাদনের ধাক্কায় পরিণত হবে। এর মানে কি? মানে আজকে যে সারের দামটা বাড়ছে তার ফল কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাব না। কয়েক মাস পর যখন ফসল উৎপাদন কমবে তখনই শুরু হবে আসল খাদ্য সংকট। এটা একটা স্লো মোশন বিপর্যয়। আমাদের চতুর্থ ভাগ, সারের এই মর্মান্তিক পরিহাস। যে দেশগুলো সারা পৃথিবীকে খাওয়ায় তারাই আবার সারের সবচেয়ে বড় আমদানিকারক। ব্যাপারটা হলো এখানে একটা অদ্ভুত কিন্তু মর্মান্তিক পরিহাস লুকিয়ে আছে। যে দেশগুলো উপসাগরীয় অঞ্চলের সারের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তারাই আবার পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য রপ্তানিকারক দেশ। যেমন ধরুন ভারতের কথা, তার প্রয়োজনীয় সারের ৪০%-এরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে। আর এই ভারতই কিন্তু পৃথিবীর ২৫% চাল যোগান দেয়। তার মানে ভারতের ফসল উৎপাদন কমলে শুধু যে ভারতীয়রাই সমস্যায় পড়বে তা নয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফ্রিকার মতো দেশগুলো ভয়াবহ সংকটে পড়বে। আবার ধরুন ব্রাজিল, যা পৃথিবীর ৬০% সয়াবিন রপ্তানি করে, তাদের সার আমদানির অর্ধেকই আসে এই হরমুজ প্রণালী দিয়ে। এই ডমিনো এফেক্টটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। পঞ্চম ভাগ, শুধু সার নয়, আঘাতটা কিন্তু পুরো খাদ্য ব্যবস্থার উপরেই এসেছে। দেখুন, সংকটটা শুধু সারে আটকে নেই। তেলের দাম বাড়লে কৃষির প্রত্যেকটা ধাপে এর প্রভাব পড়ে। বাংলাদেশে ইতিমধ্যে ডিজেলের অভাবে অনেক ধান চাষি সেচ পাম্প চালাতে পারছেন না। আবার তেলের দাম বাড়লে বায়োডিজেলের চাহিদা বাড়ে, ফলে সয়াবিন এবং ভুট্টার মতো শস্য খাদ্য বাজার থেকে জ্বালানির বাজারে চলে যায়। আর একটা জিনিস জানেন, মধ্যপ্রাচ্য পৃথিবীর ১/৩ ন্যাফথা সাপ্লাই করে, যেটা দিয়ে প্লাস্টিকের প্যাকেজিং তৈরি হয়।
তার মানে আপনার চিপসের প্যাকেট থেকে শুরু করে বিস্কুটের র্যাপার সব কিছুর দাম বাড়বে। সব পথ যেন একটাই পরিণতির দিকে যাচ্ছে, আর সেটা হলো খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি। আর সবশেষে এর মানবিক মূল্য 4.5 কোটি। এই সংখ্যাটা একটু মনে রাখুন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP জানাচ্ছে, যদি এই যুদ্ধ বছরের মাঝামাঝি পর্যন্ত চলে তাহলে নতুন করে আরও 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হবে। আর এরা কিন্তু নতুন করে খাদ্য সংকটে পড়বে। যারা আগে থেকেই কোনোভাবে দিন কাটাচ্ছিল তারা এবার দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা ঠিক এমনই একটা পরিস্থিতি দেখেছিলাম, কিন্তু এবার সংকটটা আরও বড় আকারে ফিরে আসছে, আর আমাদের হাতে বিকল্প আগের চেয়ে অনেক কম। তাহলে ভূ রাজনীতি এখন কোথায় এসে দাঁড়িয়েছে? ভূ রাজনীতির প্রভাব এখন সরাসরি আমাদের খাবারের থালায়। হরমোজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোতে শুধু তেল নেই, আছে বাংলাদেশের ধানক্ষেতের সার, ভারতের গমের জন্য প্রয়োজনীয় ইউরিয়া, আর হয়তো আফ্রিকার কোনো দরিদ্র দেশের মানুষের বেঁচে থাকার একমাত্র ভরসা। এই বিশ্লেষণটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই এটা শেয়ার করুন। এ ধরনের আরও গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে জানে না তাকে জানানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার। বোর্ডেল স্টকে আবার দেখা হবে।